আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। থাইল্যান্ডে বাস ট্রেন সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫। হরমুজ প্রণালী দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক। কঙ্গোতে ফের ইবোলার থাবা, মৃত্যু ৮০। সিরিয়ার গ্রাম এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে তবে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার ১৬ই মে দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেইলড আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারঅ্যাক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি আবারও তৈরি হয় তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে তার জবাব দেবে। জবাবে জেনারেল দ্বিবেদী স্পষ্ট ভাষায় বলেন, আমি এর আগেও যা বলেছি তা যদি আপনারা শুনে থাকেন, সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারত বিরোধী কার্যক্রম, তবে তারা বিশ্বের মানচিত্রে ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে নাকি কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। জেনারেল দ্বিবেদীর এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যার কিছুদিন আগেই ভারত এবং দেশটির সামরিক বাহিনী অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপন করেছে। গত বছরের ৭ মে পাহেলগাম হামলার জেরে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকে একাধিক অবকাঠামো লক্ষ্য করে বিধ্বংসী আক্রমণ চালায়, যা মূলত অপারেশন সিন্দুর নামে পরিচিত। পরবর্তী সময়ে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, তবে ভারতের জোরালো প্রতিরোধমূলক ব্যবস্থা এই অভিযানের আওতায় পরিচালিত হয়। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই তীব্র সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের একটি সমঝোতার মাধ্যমে শান্ত হয়। থাইল্যান্ডে বাস ট্রেন সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মালবাহী ট্রেনের সঙ্গে পাবলিক বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ১৬ মে বিকেলে ব্যাংককের একটি বিমানবন্দর রেল লিঙ্ক স্টেশনের কাছে অশোক দিন ডাইং রোডের একটি ব্যস্ত রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বাস এবং আশেপাশে থাকা কয়েকটি যানবাহনের দাউ দাউ করে আগুন ধরে যায়। থাই গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিনিধি টনি চেং জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যারিয়ার নেমে আসে, যার ফলে বাসটি লাইনের ওপরই আটকা পড়ে। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির মালবাহী ট্রেনটি এসে স্থির দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ার পরপরই এটিতে প্রচণ্ড বিস্ফোরণ সহ আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় চারপাশ ছিয়ে যায়। আগুন দ্রুত আশেপাশে থাকা অন্যান্য গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনার জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং আহত ২৫ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাই সংবাদ মাধ্যম খাউসোদ ইংলিশ জানিয়েছে, মালবাহী ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় চাচুয়েংসাও প্রদেশ থেকে ব্যাংককের ব্যাংসু ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছিল এবং বাসটি ব্যাংককের পূর্ব শহরতলি থেকে সিটি সেন্টারের দিকে যাচ্ছিল। যে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে তা ব্যাংককের কেন্দ্রীয় এবং অত্যন্ত ব্যস্ততম একটি অংশ হওয়ায় দুর্ঘটনার সময় সেখানে প্রচুর পথচারী ও যানবাহনের ভিড় ছিল। থাইল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা ও রেলওয়ের নিরাপত্তা নিয়ে এই ঘটনার পর নতুন করে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা দেশটির বর্তমান রেল যোগাযোগ ব্যবস্থাকে অত্যন্ত প্রাচীন ও জরাজীর্ণ বলে উল্লেখ করেছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ব্যাংককের উত্তর পূর্বে একটি যাত্রীবাহী ট্রেনের উপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ায় ২৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছিলেন। একের পর এক এমন বড় দুর্ঘটনার পর থাইল্যান্ডের রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক। মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরাক গত মাসে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় ১ কোটি ১০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। ইরাকের নবনিযুক্ত তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের তেল রপ্তানির এই সর্বশেষ ইতিবাচক পরিসংখ্যান নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্য দিয়ে ইরাকের এই বিপুল পরিমাণ তেল রপ্তানি দেশটির অর্থনৈতিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তেলমন্ত্রী বলেন, ইরাক তার তেল উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা আরও বাড়ানোর জন্য রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বৃদ্ধির পরিকল্পনা করছে। বিশ্ববাজারে ইরাকের অংশীদারিত্ব বাড়াতে ওপেক প্লাস জোটের নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, বাগদাদ বর্তমানে দৈনিক তেল উৎপাদনের ক্ষমতা ৫ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কঙ্গোতে ফের ইবোলার থাবা, মৃত্যু ৮০। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে নতুন করে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করেছে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আফ্রিকা সিডিসি। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন অন্তত ৮০ জন। আক্রান্তদের বেশিরভাগই স্বর্ণখনি অধ্যুষিত মঙ্গুয়ালু ও রামপোয়ারা এলাকার বাসিন্দা, বিবিসি এ তথ্য জানিয়েছে। উগান্ডাতেও শনাক্ত ইবোলা আক্রান্ত। এদিকে প্রতিবেশী উগান্ডা শুক্রবার ১৫ মে কঙ্গো থেকে আসা এক ইবোলা আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫৯ বছর বয়সী এক ব্যক্তি বৃহস্পতিবার ১৪ মে মারা যান এবং পরীক্ষায় তার শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়ে। ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হয় ইবোলা। ১৯৭৬ সালে প্রথম ইবোলা শনাক্ত হয়েছিল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতেই। ধারণা করা হয়, বাদুড় থেকে এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। ইবোলা সাধারণত শরীরের তরল পদার্থের সংস্পর্শ বা ক্ষতস্থানের মাধ্যমে ছড়ায়। এতে তীব্র রক্তক্ষরণ ও অঙ্গবিকল হওয়ার ঝুঁকি থাকে। যেসব উপসর্গে সতর্ক হতে হবে। ইবোলার প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, দুর্বলতা, মাথা ব্যথা, গলা ব্যথা। পরবর্তী সময়ে রোগীর মধ্যে বমি, ডায়রিয়া, শরীরে র্যাশ এবং রক্তক্ষরণের মতো জটিল উপসর্গ দেখা দিতে পারে। বর্তমানে ইবোলার নিশ্চিত কোনো চিকিৎসা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই রোগী গড় মৃত্যুহার প্রায় ৫০%। পরীক্ষায় মিলেছে ভয়াবহ ইঙ্গিত। দেশটির রাজধানী কিনশাসার ইনস্টিটিউট ন্যাশনাল ডি রিসার্চে বায়োমেডিকেলে করা প্রাথমিক পরীক্ষায় ২০টি নমুনার মধ্যে ১৩টিতে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে ভাইরাসটির ধরন নির্ধারণে আরও পরীক্ষা চলছে। আফ্রিকা সিডিসি জানিয়েছে, ৮০ জন মৃতের মধ্যে ৪ জনের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। এছাড়া ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও সন্দেহভাজন আরও কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন, যদিও তাদের পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি। ঘনবসতি ও খনি শিল্পে বাড়ছে সংক্রমণের শঙ্কা।
আফ্রিকা সিডিসি সতর্ক করে জানিয়েছে, রামপোয়ারা ও বুনিয়ার ঘনবসতিপূর্ণ এলাকা এবং মঙ্গোয়ালুর খনি শিল্পের কারণে ভাইরাস দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডাক্তার জং কাসিয়া বলেন, আক্রান্ত অঞ্চল ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে মানুষের চলাচল